দোলা খুশিমনে ব্যাগ গোছাচ্ছে। কণ্ঠ খাদে নামিয়ে গুনগুনিয়ে গানও গাচ্ছে। ব্যাগ গোছানোর কারণ সে বাপের বাড়ি চলে যাচ্ছে। একেবারের জন্যে নয়, অভি বলেছে আপাতত কয়েকদিন বাবার বাড়ি গিয়ে থাকতে। শহরের দিকে ভালো একটা ঘর ভাড়া করে তারপর দোলাকে নিয়ে আসবে সে। এদিকেই একটা দোকান নেওয়ার জন্য কথাবার্তা পাকা করেছিল অভি, তবে সেটি আর হচ্ছে না। অবশ্য দোলা বলেছে, দোকানের জন্য চিন্তা না করতে। শহরে অসংখ্য দোকান খালি পাওয়া যায়। দরকার পড়লে দোলা তার বাবার থেকে আরও লাখ 2 টাকা এনে দেওয়ার ব্যবস্থা করবে। তবুও অভির দোকান দেওয়ার স্বপ্ন জলে ভেসে যেতে দেবে না। তাই শুনে অভি কিছুটা হলেও নিশ্চিন্ত হয়েছে। জহুরা বেগম রান্নাঘরের দাওয়ার উপর চুপচাপ বসে রয়েছেন। তার পাশে পানের থালা পড়ে রয়েছে, সে মুখ ঘুরেও তাকাচ্ছেন না। তার চোখে মুখে উদাসীনতা। অভি যে এতটা পর হয়ে যাবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি। কত বড় সাহস তার, বলে কিনা দোলাকে নিয়ে আলাদা হয়ে যাবে। হোক, শান্তিতে থাকুক সে। মায়ের দোয়া ছাড়া কতটা শান্তিতে থাকা যায় সেও সেটা দেখে নিবে। শুভ, বউ আনিকা এসে জিজ্ঞেস করল, আম্মা, দুপুরে কি রানব? যেমন চায় তাই রান্ধ বউ। আমারে জিগাইও না, আপনি সকালেও কিছু খান নাই। 2টা পাতলা রুটি আলুভাজি দিয়ে এনে দিই? দরকার নাই। আনিকা বড় একটি শ্বাস ফেলে জহুরা বেগমের পাশে বসল। কপালে এক হাত ঠেকিয়ে বলল, আপনার ভেতর কি চলতেছে আমি একটু হইলেও বুঝতে পারতেছি আম্মা। থাক, কষ্ট নিয়েন না। তাগো সুখ তারা বাইছা নিতাছে। নিতে দেন, একদিন ঠিকই আপনের পায়ের কাছে আইয়া পড়ব। বদদোয়া দিও না তো বউ। না আম্মা, বদদোয়া না। তার বউয়ের এতটুকু কষ্টও তার সহ্য হয় না। হায়রে মাইয়াগো সংসারই তো সব। আমি আসলাম আর কয় বছর হইল। কোনোদিন সংসারে আরাম করার চিন্তা করছি? করি নাই। আলাদা হওয়ারও চিন্তা করি নাই। চিন্তা কইরা লাভই বাকি? আমি চাইলেও কোনোদিন আলাদা হইতে পারুম না। শুভ তো আর অভি না। আনিকা দাঁত দিয়ে জিভ কাটল কথাটি বলেই। ভুলবশত মুখ দিয়ে কিছু সত্য কথা বেরিয়ে গেছে। জহুরা বেগমের দিকে ভয়ে ভয়ে তাকিয়েই আটকে উঠল ভেতরে ভেতরে। জহুরা বেগম ক্রূর চোখে তাকিয়ে রয়েছেন তারই দিকে। আনিকা হাসার চেষ্টা করল কিন্তু তার মুখ দিয়ে হাসি বের হলো না। অস্ফুট স্বরে সে কিছু একটা বলতে নেওয়ার আগেই জহুরা বেগম কঠিন স্বরে বলে উঠলেন, কি বলতে চাও তুমি বৌমা? তুমিও আলাদা হইতে চাও? আমার সংসারে কি এর কাম এত? আরাম পাও না? আপনার সংসারে কি এর কাম? সেইটা আপনি যদি করতেন তাইলে বুঝতেন। বিনা টাকায় চাকর পাইছেন তো তাই টের পান না কি এর কাম। কথাগুলো মনে মনে বললেও মুখে বলে উঠার সাহস করতে পারল না আনিকা। জোরপূর্বক একটি হাসি ঠোঁটে এঁকে সে উঠে দাঁড়াল। যাই আম্মা, অনেক কাম বাকি, বলে কোনোরকমে পরিমরি করে ছুটল সে। তার যাওয়ার পানে কঠিন দৃষ্টিতেই তাকিয়ে রইলেন জহুরা বেগম। একসময় সেই দৃষ্টি শীতল হয়ে এলো। আপাতত আনিকা ছাড়া তার ভরসার আর কেউ নেই। এক ছেলে তো বউয়ের প্রতি দেওয়ানা হয়ে গেছে। তার জন্য মা কে পর্যন্ত ছাড়ার কথা চিন্তা করে ফেলেছে। অপর ছেলেও যদি এমন করে তবে শেষ বয়সে বউদের লাথি গুঁতো খেয়েই দমটা ছাড়তে হবে জহুরা বেগমের। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসটি কোনোভাবেই আটকে রাখতে পারলেন না জহুরা বেগম। কিছুক্ষণ আগেও বেশ ঝলমলে রোদ ছড়িয়েছিল চারিপাশে। তারপর হঠাৎ কখন, কিভাবে যেন কালো মেঘ এসে বিচরণ করতে লাগলো আকাশের বুকে। ঠিক যেন রজনীর মনের মধ্যে বিচরণ করতে থাকা আদ্র বাবু। হ্যাঁ, এই দিনে আদ্রকে নিয়ে প্রচুর ভেবেছে সে। অবশ্য সে যে ইচ্ছেকৃতভাবে ভাবতে চেয়েছে তা কিন্তু নয়। আশেপাশের অবস্থা, পরিস্থিতি আর নাসির উদ্দিন নামক লোকটি তাকে ভাবতে বাধ্য করেছে। সেদিন অতিরিক্ত উত্তেজনার ফলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল রজনী। তবুও আদ্র দেওয়া চিৎকারটি তার কর্ণকুহর অবধি পৌঁছেছিল। তারপর যখন চোখ খুলল, সে নিজেকে আবিষ্কার করেছে তার ঘরে। আশেপাশে সবাই উদ্বিগ্ন মুখ করে দাঁড়িয়েছিল, অর্থীয় ছিল, শুধু ছিল না আদ্র সাহেব। সেই দিনটির পর কেটে গেছে 4টি দিন। আর রবিবার, অথচ এই 4টি দিনের একদিনেও আদ্র সাহেবের দেখা পায়নি রজনী। আদ্র ঢাকাতেই নেই, কোথায় গেছে তাও সে জানে না। অর্থীকে একবার জিজ্ঞেস করে জানতে পেরেছিল, আদ্র নাকি সেদিনই শুটিং এর উদ্দেশ্যে আউটডোরে গেছে। তবে নাসির উদ্দিনকে এই ব্যাপারে খোলাখুলিভাবে জিজ্ঞাসা করেও তেমন কোনো উত্তর পায়নি রজনী। নাসির উদ্দিন বারবার তাচ্ছিল্য করে বলেছেন, যাকে লজ্জিত করতে পারো তার জন্য এত চিন্তা কিসের? সে যেখানে আছে, থাকুক না। তোমার কি তাতে? প্রত্যুত্তরে কিচ্ছুটি বলতে পারেনি রজনী। বলার মতো মুখ থাকলে তো বলবে। রজনীর এমন অভ্যাস, সে নিজেও জানে না। তবে যতবারই অতিরিক্ত উত্তেজিত হয় সে, ততবার খানিকক্ষণের জন্য জ্ঞান হারায়। এটি কেমন রোগ আল্লাহ মাবুদি ভালো জানেন।
এই দিনে আদ্র সাহেবকে প্রচুর অনুভব করেছে রজনী। অর্থীকে জিজ্ঞেস করে জানতে পেরেছিল, সেদিন রাতে আদ্র সাহেব আর অনুপমার মধ্যে কি কি কথা হয়েছে তার সবটাই। আদ্র আর মুক্তির ডিভোর্সের ব্যাপারটা রজনী আগেই জানত। টেলিভিশনে এই ব্যাপারটি নিয়ে একসময় তুমুল হইচই হয়েছিল। তখন একদল মুক্তিকে নিয়ে নানান কটু কথা বললেও আরেক দল আদ্রকে নিয়ে বিভিন্ন রকমের বাজে কথা ছড়িয়েছিল। তাই আসল সত্যটা এত ভালো করে জানত না রজনী। অর্থীর মুখ থেকে সবটা শোনার পর তার নিজের কাছেই প্রচুর খারাপ লাগে। আর সেখানে আদ্র তো নিজেই ভুক্তভোগী। রজনী নিজেই ভালোবাসা হারিয়েছে, তাই সে বোঝে ভালোবাসা হারানোর ব্যথা কতখানি। তার উপর যদি ভালোবাসার মানুষটাই ধোঁকা দেয়, তাহলে তো ক্ষতবিক্ষত মনের ভেতর সূচের আঘাত করা। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস সশব্দে বাতাসে মিশিয়ে দিয়ে ধীরস্থির পায়ে নিচে নেমে আসে রজনী। হালকা হালকা শীত করছে তার। সিজনটাই এমন, কখনো গরম তো কখনো ঠান্ডা। অর্থীর রুমে উকি দিয়ে দেখল, অর্থী এখনো ঘুমোচ্ছে। এই মেয়েটা এত ঘুমোতে পারে। অবাক হলেও মৃদু হাসে রজনী। কোনো শব্দ না করে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে আসে রজনী। অর্থীর ঘুমন্ত মুখপানে তাকিয়ে তাকিয়ে ভাবে, সে যদি আদ্রকে বিয়ে করে তবে তো অর্থী তার মেয়ে হয়ে যাবে। আচ্ছা, জন্ম না দিলে কি আপন মেয়ে হওয়া যায় না? রক্তের সম্পর্কই কি সবচেয়ে বড় সম্পর্ক? অর্থীর কপালে আলতো করে একটি চুমু এঁকে ঘর ছেড়ে বেরিয়ে আসে রজনী। আদ্র রুমের সামনে এসে থামল। কয়েক সেকেন্ড দাঁড়িয়েই রইল। আদ্র তো ঘরে নেই, তবুও এক অদ্ভুত ধরনের জোরতা কাজ করছে রজনীর ভেতর। মনে হচ্ছে ঘরের ভেতর বের হলেই আদ্র মুখোমুখি হতে হবে তাকে। আদ্র নিশ্চয়ই কঠিন দৃষ্টিতে তাকাবে। ঘৃণা ভরা কণ্ঠে বলবে, আপনি এখানে কেন? বেরিয়ে যান আমার রুম থেকে। আর কখনো আমার ঘরে ঢোকার সাহস করবেন না বলে দিলাম। আপনি খুবই বাজে। আপনার কারণে সবসময়, সব জায়গায় অপমানিত হতে হয় আমাকে। মৃদু নিঃশ্বাস ফেলে রজনী নিজের মাথায় নিজেই হালকা চাটি মেরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। পুরো রুমটার চারিদিকে ভালো করে চোখ বুলালো সে। তারপর এগিয়ে গেল ক্লজেটের দিকে। একটি টি শার্ট বের করে আনলো রজনী। আদ্র সাহেব বাসায় থাকাকালীন প্রায় সময় এই টি শার্টটি পরত। এটি তার খুব পছন্দের টি শার্টগুলোর একটি বোধ হয়। টি শার্টটি নাকের কাছে নিয়ে লম্বা করে নাক টেনে নিল রজনী। সঙ্গে সঙ্গে এক ধরনের বিদ্যুৎ মতন কিছু তার রন্ধ্রে রন্ধ্রে ছুটে চলে গেল। পাজরে পাজরে ধরল কাঁপন। হাড় পর্যন্ত কাঁপছে। এই অদ্ভুত অনুভূতির নাম কি? নিচ থেকে একজন মহিলার গলার আওয়াজ ভেসে আসতেই রজনীর হুঁশ ফিরল। ক্লজেটের ভেতরটি শার্টটি রেখে সে দ্রুত নিচে নামতেই বিস্ফোরিত চোখ মেলে দেখল, মুক্তি তার দিকেই তাকিয়ে আছে। গাড়ি চলছে মোতালেবের দেওয়া মধ্যম গতিতে। ব্যাক সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বুঝল আদ্র। প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে তার। এই কদিনে 12-13 ঘন্টা শুধু শুটের উপরেই ছিল সে। বাকি যেটুকু সময় পেয়েছে, সেটুকু কাজে লাগিয়েছে রজনীর কথা ভাবার জন্যে। এর মধ্যে ঘুম হয় নাকি? তার উপর নাসির মিয়া যা বলেছে, তাতে আরও ঘুম চলে গেছে আদ্র। নাসির উদ্দিনের থেকে রজনীর সব খবরাখবর নিয়েছে আদ্র। তার মাধ্যমেই জেনেছে, রজনীর মনে চলা অস্থিরতা সম্পর্কে। মানুষ তার প্রতি অস্থির হয়, যাকে নিয়ে অন্যরকম ভাবনা চিন্তা, অনুভূতি কাজ করে। তবে কি তার জন্য রজনীর মনেও অন্যরকম অনুভূতির মেলা বসেছে? ঠোঁটের কোণ প্রসারিত করে মুচকি হাসে আদ্র। নেত্রের পর্দায় রজনীর কৃষ্ণাব বদন ভেসে উঠতেই আদ্র চোখজোড়া মেলে তাকালো। ফোন বাজছে। খানিকটা বিরক্তি নিয়েই নাসির উদ্দিনের ফোন ধরল সে। হ্যালো স্যার, এদিকে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? মুক্তি ম্যাডাম। মুক্তি ম্যাডাম আপনার বাসায় এসেছে স্যার। ডাইনিং রুমে বসে আছে। সঙ্গে রজনী মাও আছে। আমি সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু মুক্তি ম্যাডাম এমন ভাবে আমাকে বলল একটু স্পেস দিতে তাদের, আমি না দিয়ে পারলাম না। চেঁচিয়ে উঠল আদ্র। মুক্তি আমার বাড়িতে ঢোকার সাহস পেল কি করে? আর ঢুকলই বা কিভাবে? আমি তো ঢুকাইনি স্যার, আমি ছিলামও না। দারোয়ানকে এক প্রকার হুমকি ধামকি দিয়ে ঢুকেছে। বলছিল আপনার সাথে খুব ইম্পর্ট্যান্ট কথা আছে নাকি। আপনি নেই শুনতে বলল, রজনী মায়ের সঙ্গে কথা আছে। আমি এখন কি করব স্যার? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষুন। ব্লাডি পিপলস। ফোন কেটে ফোঁস করে একটি নিঃশ্বাস বাতাসে মিশিয়ে দিয়ে মোতালেবকে উদ্দেশ্য করে প্রশ্ন করল আদ্র। কতক্ষণ লাগবে ঢাকা পৌঁছতে? ঘণ্টা 3 স্যার। নিভে গেল আদ্র। একটা হেলিকপ্টারের প্রয়োজনীয়তা দারুণ করে অনুভব করল সে। তার বাসায় পৌঁছাতে পৌঁছাতে মুক্তি চলে যাবে। নইলে আজকে মুক্তিকে একদফা দেখে তবেই ছাড়ত। কিন্তু মুক্তির হঠাৎ আসার পেছনের রহস্য কি? আর সে এসেই রজনীর সঙ্গে কি এমন গোপন আলোচনায় গেল?
মিডিয়ায় আদ্র প্রপোজ করা আর রজনীর অজ্ঞান হওয়ার ব্যাপারটা ভালোই ভাইরাল হয়েছে বলতে হয়। সোজা মুক্তি অবধি খবর পৌঁছে গেছে। গাঢ় হয়ে বসে রয়েছে রজনী। একরাশ অস্বস্তি খেলা করছে তাকে ঘিরে। সে এখনো বুঝতে পারছে না তার সঙ্গে কি কথা বলতে চায় এই সুপারস্টার। কফি মগ সেন্টার টেবিলের উপর রেখে এক পায়ের উপর আরেক পা তুলে পেছনে হেলান দিয়ে আয়েশি কায়দায় বসল মুক্তি। তার পরনে ডার্ক ব্লু ডেনিম জিন্স, লেমন কালারের ঢোলা একটি টি শার্ট। চুলগুলো শ্যাম্পুর বিজ্ঞাপনের মতো সুন্দর। ছবিতে যতটা সুশ্রী লাগে দেখতে, তার চেয়েও বহুগুণ সুন্দর বাস্তবে। একেবারে আগুন সুন্দরী। মনটা খারাপ হয়ে এলো রজনীর। কোথায় মুক্তি, আর কোথায় সে? মুক্তির মতো সুন্দরীর থেকে মন উঠে গিয়েছে যার, তার মন যে রজনীর থেকেও উঠে যাবে না, গ্যারান্টি কি? অবশ্য মুক্তির থেকে মন উঠে যাওয়ার পিছনে কারণ ছিল। তবুও একটা হীনমন্যতার সৃষ্টি হচ্ছে রজনীর বুকের মাঝটায়। নিঃশব্দে বুক ভেঙে একটি দীর্ঘশ্বাস গড়িয়ে পড়তেই মুক্তি বলে উঠল, তা তোমাকেই বিয়ে করতে রাজি হয়েছে আদ্র? সিরিয়াসলি, নাকি জাস্ট মিডিয়ায় তোলপাড় ঘটানোর জন্য? মুক্তির কথা বলার ধরনটা পছন্দ হলো না রজনীর কাছে। কেমন একটা অহংকারী ভাব, কটাক্ষতা স্পষ্ট। ভ্রু জোড়া কুঁচকে একটু শক্ত করেই বলে উঠল রজনী, সেটা উনাকেই জিজ্ঞেস করুন, আমি জানি না। বাহ, এর মধ্যে আবার উনিও হয়ে গেছে। দেখুন, আপনি যদি দিব্যি আপনার লাইফ এনজয় করতে পারেন, তাহলে উনি কেন পারবেন না? আপনি বিয়ে করেছেন, উনার ইচ্ছে হলে উনিও করবেন। আপনাদের রাস্তা তো আলাদা, তাই না? চোখে মুখে কাঠিন্যতা ভর করল মুক্তির। শিরদাঁড়া সোজা করে বসল সে। ভস্মীভূত চাহনি নিক্ষেপ করে রজনীকে বলল, তোমাকে দেখে যতটা নিরীহ বলে মনে হয়, আসলে অতটা নিরীহ তুমি না। কথার প্রত্যুত্তরে হেসে ফেলল রজনী। মুক্তি কঠিন স্বর নাড়িয়ে বলল, যাই হোক, তোমরা যা ইচ্ছে তাই করো, আই ডোন্ট কেয়ার। আমি এসেছি একটা অন্য কাজে। কি কাজ? আমার মেয়েকে আমি নিয়ে যেতে চাই। প্রথম কয়েক সেকেন্ড স্তব্ধ, পরবর্তী কয়েক সেকেন্ড বাকরুদ্ধ রজনী ফ্যালফ্যাল চোখ জোড়া বলের মতো গোল গোল করে তাকিয়ে রইল মুক্তির দিকে। মুক্তির ধারণা, এই মুহূর্তে রজনী ভীষণ উত্তেজিত হয়ে চিল্লাচিল্লি করে ফেলবে। যতটুকু শুনেছে, তাতে বুঝেছে অর্থী আর রজনীর মধ্যকার মিলমিশ অনেক দূর অবধি গড়িয়েছে। ওষ্ঠদ্বয়ের ফাঁক গলে একচিলতে নাই ধরনের হাসি দেখা দিতে না দিতেই হো হো করে হেসে উঠল রজনী। থতমত খেয়ে কপাল কুঁচকে ফেলল মুক্তি। ভেতরে জন্ম নেওয়া হতচকিত ভাবখানা রজনীর সামনে না প্রকাশ হয়ে যায়, এই ভয়ে দ্রুত নিজেকে সামলে নিল সে। পূর্বের চেয়েও কঠিন করে বলল, হাসছ কেন? আমি হাসির কি বলছি? শিয়াল এসে বলতেছে, আমাকে মুরগি দেন। আমি হাসব না? কি বললে? আমি শিয়াল? বিস্ফোরিত চোখজোড়ায় বিস্ময়ের ঝলকানি। ঠোঁট টিপে হাসিটুকু আটকানোর বৃথা চেষ্টা চালায় রজনী। বলল, না, আপনি শিয়াল হতে যাবেন কেন? আমি কথার কথা বললাম। মুক্তি উঠে দাঁড়ালো, হাতের মুঠো মুষ্টিবদ্ধ করে নিয়ে বলল, তোমার সাথে কথা বলাই বৃথা। এর চেয়ে আদ্র ফিরুক, ওর সঙ্গেই না হয় কথা বলবো আমি। আরে, বসুন না, আমার দুটো কথা শুনে যান। নট ইন্টারেস্টেড। তবুও আপনাকে শুনতে হবে। বসতে হবে না, দাঁড়িয়েই শুনুন। রজনী নিজেও উঠে দাঁড়ালো। হাসি ভাবটা পুরোপুরি কেটে গেছে মুখ থেকে। রসপূর্ণ কণ্ঠে বলে উঠল, এই কথা একবার উচ্চারণ করেছেন। নেক্সট টাইম আপনার মুখ থেকে এই ধরনের কথা শুনলে আমি তো কি, পাবলিকও জুতো মারবে আপনার মুখ বরাবর। আপনি মা নামের কলঙ্ক যেন কোথাকার। জন্ম দিয়ে অন্য পুরুষের সঙ্গে ধেই করে নেচে বেরিয়েছে। আজ এতদিন পর এসেছে ওনার মেয়েকে নিতে। শুনুন, অর্থী আপনার মেয়ে না, ও আদ্র সাহেবের মেয়ে। আর আমার মেয়ে, আমাদের মেয়ে অর্থী। জন্ম দিলেই মা হওয়া যায় না, বুঝেছেন? মুখ সামলে কথা বলো তুমি। কত বড় সাহস, আমার মুখের উপর এ ধরনের কথা বলা। আরও বলতে পারি, শুনতে চান? না শুনতে চাইলে কেটে পড়ুন এখান থেকে, এক্ষুনি। আর আঙুল তুলে শাসানোর ভঙ্গিতে বলে উঠল রজনী, আর কখনো আমাদের পরিবারের দিকে নজর তুলেও তাকাবেন না। আপনি সুপারস্টার, সেটা পৃথিবীর চোখে। আমার চোখে একজন নোংরা মহিলা, লোভী মহিলা, পাপী মহিলা। আপনার মতো মহিলাকে মা হিসেবে কখনো মানাবে না। আল্লাহর রহমত ছিল, তাই অর্থী আপনার থেকে বেঁচে গিয়েছে। তোমাকে আমি দেখে নিব রজনী। কেস করব আমি। অর্থীকে আমার কাছে নিয়ে তবেই ছাড়ব। যা ইচ্ছে করুন। অর্থী কোথাও যাচ্ছে না। এ যেন সাপুড়ে আর সাপের নীরব স্নায়ুযুদ্ধ। জনের দিকে রোষানলে দগ্ধ হয়ে তাকিয়ে রইল নিষ্পলক কয়েক সেকেন্ড। তারপর মুক্তি গটগট আওয়াজ তুলে বেরিয়ে গেল ঘর ছেড়ে।
শূন্যে দীর্ঘশ্বাস মিলিয়ে দিয়ে রজনীও এগোলো অর্থির রুমের উদ্দেশ্যে। আম্মা, গেলাম তাইলে। জহুরা বেগম অভির কথার প্রত্যুত্তরে মুখ ঘুরিয়ে নিলেন। আনিকা শুভ দিকে একবার তাকিয়ে অভিকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমার ভাইয়ের থেইকা কিছু শিক্ষা নাও অভি। বয়স তো কম হয় নাই। প্রথমে কি একটা মাইয়া ধইরা আনলা, বাচ্চা কাচ্চা হয় না। এখন আবার আম্মায় ভালো বুইজা একটার লগে বিয়া দিল, সেইটারে কই টাইট দিয়া রাখবা। তা না, তার কথায় কথায় তাল মিলাইয়া নাচো। এইটা কোনো কথা অভি, তুমিই কও। আম্মার বয়স হইছে না, এখন এই শেষ বয়সে আয়শা নিজের সংসার ভাঙতেছে দেখা কতটা কষ্টের, বুঝতে পারতেছ তুমি? শুভ বলল, তুমি চুপ থাকো, ওর ভালো ওরে বুঝতে দাও। কিসের ভালো? এর মধ্যে ভালোটা কই পাইলা তুমি? একজনে ভুল করতেছে, তারে না বুঝাইয়া তুমি আরো তাল দিতেছ। তো কি করব? আম্মাও নাছরবান্দা, আবার ওই মেয়েও মানাইয়া চলবে না। তাইলে বা করব কি? কেন, বউরে টাইট দেউন যায় না? আমি এখন অবধি আম্মার মুখের উপর একটা কথা কইছি? বাসর রাতেই তুমি আমারে কইয়া দিছিলা, এই বাসায় থাকতে হইলে আম্মার মন জুগাইয়া চলতে হইব। মনে আছে সেইটা তোমার? আমার বাপেও তো কম দেয় না। মানলাম দোলার বাপের মতো এত টাকা দেয় না, কিন্তু জিনিসপত্র দেওনে কমতি রাখছে কোনো? আবার প্রতি বছরেই তোমারে এইটা ওইটা দেয়। গরমে ফল দেয়, শীতে পিঠা পাঠায়। রোজায় ঈদ বাজার দেয়। আর চাওটা কি? তারপরও আমি মন জুগাইয়া চলতেছি না? তাইলে দোলা এমন কি হইয়া গেছে যে ও মন জুগাইয়া চলতে পারবো না? শুভ আমতা আমতা করে বলল, সবাই তো এক না আনিকা। হ, এখন এইটাই কইবা? আর কওনের আছে কিছু? আনিকা আরো কিছু বলতে চাচ্ছিল, তার আগেই জহুরা বেগম উঠে দাঁড়ালেন। অভি মাথানিচু করে দাঁড়িয়েছিল। তার হাতে কাপড়চোপড়ের ছোট্ট একটা ব্যাগ। বাদবাকি সব জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে নতুন ঘরে। জহুরা বেগমকে শেষবারের মতন বলেই চলে যাবে অভি। জহুরা বেগম ঠান্ডা গলায় বললেন, যাইতাছ, যাও, শুইনা রাখো, এই বাড়িটা তোমগো আব্বা আমার নামে লেখা দিয়া গেছিল। এই বাড়ির 3 ভাগের 2 ভাগ আমি তোমার বড় ভাই শুভরে দিয়া দিলাম। আর 1 ভাগ পাইবা তুমি। অভি চমকে মায়ের মুখপানে তাকালো। শুভ আর আনিকা মিটিমিটি হাসছে। ওরা আগে থেকেই জানতো, মায়ের মনের মধ্যে রাগের যেই বীজ জন্মিয়েছে ছোট ছেলের প্রতি, তাতে একটু পানি ঢাললেই চলবে। আর সেটাই করেছে জনে যুক্তি পরামর্শ করে। অভি অস্ফুটস্বরে বলার চেষ্টা করল, আম্মা, কিন্তু তার মুখ দিয়ে স্পষ্টভাবে শব্দ বের হলো না। হতবিহ্বল চোখে সে তাকালো বড় ভাইয়ের দিকে। শুভ মিনমিনিয়ে বলল, এগুলা কি কইতাছেন আম্মা? বাদ দেন। অভিকে দেখানোর চেষ্টা, যাতে অভি না বুঝে যায় এই সম্পত্তির উপরে তার ভাইয়ের শকুনের নজর রয়েছে অনেক বছর আগে থেকেই। একমাত্র মায়ের কারণে কিছু থেকে কিছু করতে পারছিল না। 2 ভাগ পাওয়া হয়ে গেছে। অভিকে ভুজুংভাজুং দিয়ে বাকিটুকু নিতে পারলে অ্যাপার্টমেন্টের লোকদের দিয়ে দিবে। কয়েকটা ফ্ল্যাট পেলেই চলে যাবে আরামসে তার। তখন কাজও করতে হবে না। বসে বসে খাওয়া যাবে বছরের পর বছর। যে বড় জায়গা, বিশাল অ্যাপার্টমেন্ট হবে এখানে। জহুরা বেগম রুমের মধ্যে ঢুকে গেলেন। শুভ এগিয়ে এসে অভির কাঁধের উপর হাত রেখে বলল, তুই চিন্তা করিস না। রাগের মাথায় বলছে আম্মা। আম্মা এক জবানের মাইয়া। তাও চিন্তা করিস না তুই। কথার মাঝখানে ফোড়ন কাটল আনিকা। তোমার শ্বশুরের কম আছে নাকি? তুমি বেহুদা চিন্তা করতাছ কেন অভি? অভি এই প্রশ্নের উত্তর না দিয়ে ব্যাগটা শক্ত করে চেপে ধরে ক্ষীণ স্বরে বলল, আসি ভাবি, দোয়া করি, তোমগো সংসার সুখের হোক। রাস্তা ধরে হাঁটার সময় একটা দোকানে ঢুকল অভি। সিগারেটের তৃষ্ণা জেগেছে তার। দোকানে লোক গিজগিজ করছে। ছোট্ট একটা টিভিও চলছে এক কোণে। সেদিকেই নজর সবার। অভি বিরক্ত মুখে সিগারেট ধরিয়ে পকেট থেকে টাকা বের করল। দোকানির দিকে টাকাটা বাড়িয়ে ধরার সময় তার চোখ গেল টিভিতে ভেসে ওঠা রজনীর মুখের উপর। ঘর্মাক্ত নাকের উপর জল ফোঁটাগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। তাকে এত বিভ্রান্ত আর হতচকিত মনে হচ্ছে কেন? মনোযোগ দিল অভি। আদ্রকে ফুলের তোড়া সমেত হাঁটু গেড়ে রজনীর সামনে বসতে দেখে এবার অভি নিজেই বিভ্রান্তিতে পড়ল। ঠান্ডা হাওয়া ছেড়েছে। বৃষ্টির কলতান শোনা যেতে পারে রাত বাড়ার সঙ্গে সঙ্গে। নিজের ঘরের বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আছে রজনী। তার মনটা বিষণ্ণ। চোখের দৃষ্টি অস্বচ্ছ। শীতল হাওয়াও তার মনের কুঠুরিতে জমে থাকা দুঃখ বাষ্পগুলোকে শীতল করে তুলতে পারছে না। একটা দমবন্ধ করা অনুভূতি হচ্ছে, সেই সঙ্গে জেকে ধরেছে একরাশ ভয়। মুক্তির মুখের উপর চটাং চটাং বলি ছুড়ে দিলেও ভয় যে একদম হচ্ছে না, তা কিন্তু না। আদ্র সাহেব বাসায় আসার পর সে নিজে থেকে সমস্ত মান অভিমান, লজ্জা ভুলে ছুটে গিয়ে সবটা জানানোর পরেও আদ্র চুপ করেছিল। সেই নিশ্চুপতা রজনীকে ভেতরে ভেতরে ভাবিয়ে তুলছে আরও।
রাত ঠিক কটা বাজছে রজনী জানে না। নিশাচর প্রাণী বাদে সকলেই ঘুম। এমনকি ঝিঝি পোকারাও। শুধু ঘুম নেই তার চোখ দুটিতে। নেত্র দুটি মস্তিষ্কের সঙ্গে যুদ্ধ করে শান্তিতে ঘুমুতে চাইলেও মস্তিষ্ক তা হতে দিচ্ছে না। বুক চিরে একটি ভারী দীর্ঘশ্বাস সশব্দে নির্গমন করে পেছনে ফিরে তাকাতেই চমকে উঠল রজনী। বারান্দার দরজায় হেলান দিয়ে বুকের উপর দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে আদ্র। গায়ের নীলটি শার্টের বুকের উপর একছোড়া রজনীগন্ধা ফুলের চিত্র আঁকা। সেদিকে চোখ যেতেই রজনীর ভ্রু কুঁচকে গেল। আদ্র সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আমাকে দেখে ভয় পেয়েছেন? রজনী মৃদু শ্বাস ফেলে ক্ষীণ কণ্ঠে উত্তর দিল, না। যাক, আপনার তো আবার অজ্ঞান হওয়ার রোগ আছে। রজনী কিছু বলল না, চুপ করে রইল। আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। ওহ, ভেতরে চলুন। দরকার কি? এখানেই বসি। আপনার ইচ্ছা। বারান্দার কিনারায় তিনটে বেতের চেয়ার অবহেলায় পড়ে রয়েছে। একটি চেয়ার টেনে রজনী বসল, তার পাশের আরেকটি চেয়ার টেনে একটু দূরত্ব সৃষ্টি করে বসল আদ্র। বাতাসে বৃষ্টি বৃষ্টি গন্ধ। নাক টেনে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ঝমঝম শব্দ তুলে বৃষ্টির বড় গোল ফোঁটা আছড়ে পড়তে লাগল মাটিতে। নিকষ কালো অন্ধকারের মাঝে তাকিয়ে বৃষ্টি দেখার উপায় নেই, তবে অনুভব করা যাচ্ছে যে বৃষ্টির বেগ বেশি। রজনী বলে উঠল, বৃষ্টি পড়ছে তো, এখন ভেতরে গিয়ে বসি। এখানে বসতে কি আপনার প্রবলেম হচ্ছে কোনো? বৃষ্টি পড়ছে বাইরে, আমাদের তো ভিজিয়ে দিচ্ছে না। হুম, গাঢ় হয়ে বসল রজনী। কিছুটা অস্বস্তি, কিছুটা লজ্জা মিলে মিশে তাকে পুরোপুরি অপ্রস্তুত করে তুলছে। অজান্তেই বারবার চোখ দুটো চলে যাচ্ছে আদ্র দিকে। আদ্র এক ধ্যানে রজনীর দিকে তাকিয়ে কিসব যেন ভাবছে। এই ব্যাপারটা রজনীকে আরো বেশি অস্বস্তিতে ফেলে দিচ্ছে। কি দেখছে অমন করে লোকটা? যেন এর আগে কোনোদিন দেখেনি। আসলে অনেকদিন পর চোখের সামনে রজনীকে দেখে দিকদিশা হারিয়ে ফেলেছে আদ্র। তার তৃষ্ণার্ত নয়ন দুটি রজনীকে মন প্রাণ ভরে দেখে নিয়ে তাদের পিপাসা মেটাচ্ছে। এতে আদ্র দোষ কোথায়? অল্প কয়েকদিনের পরিচিত মেয়েটি এমনভাবে তার মনের কুঠুরিতে জায়গা দখল করে বসেছে যে একে ছাড়া আর কিছুই মাথায় আসে না আদ্র 24টা ঘন্টা মস্তিষ্কে দাপিয়ে বেড়ায় শুধুই রজনী। বৃষ্টির কলতান এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছে শরীরের ভেতর। ইচ্ছে করছে দেহের উষ্ণ তাপমাত্রা রজনীর দেহেও ছড়িয়ে দিতে। একটুখানি, তবে তা অসম্ভব, একদম অসম্ভব। রজনী একটু ছুঁই তোমাকে? তোমাকে না ছুঁতে পেরে আমার হাত দুটো হরতাল বাঁধিয়ে দিতে চাচ্ছে। চুম্বকের মতো আকর্ষণ করছে সেগুলো তোমার দিকে। তোমার ওই গালের উপর উড়ে এসে পড়া এক বিন্দু জল ফোঁটাকে। তুমি বিরক্তি নিয়ে বাহিরে তাকিয়ে আছো। আমার দিকে একবার তাকালে দেখতে পেতে, তোমাকে ছোঁয়ার ইচ্ছে আগুনে কি নিদারুণ করুণ রূপে দগ্ধ হচ্ছি আমি। ইস, তুমি এতটা মায়াবতী কেন বলো তো রজনী? তোমার আশেপাশে যারাই থাকে সবাইকেই এভাবে মায়ার বাঁধনে বেঁধে ফেলো নাকি? চোখ জোড়া না চাইতেও সরিয়ে নিল আদ্র। শরীরকে প্রশ্রয় দিয়ে কোনো ভুল করে ফেলতে চায় না সে। এমনিতেই নায়কদের ক্যারেক্টার নিয়ে হাজারটা সন্দেহ থাকে সবার মধ্যে। রজনীকে পেতে চায় আদ্র, এ কথা চরম সত্য। তবে পবিত্র বাঁধনে বেঁধে জোরপূর্বক আর সব হলেও ভালোবাসা হয় কি? কেউ একজন উত্তর দিয়ে যায়, না। ঘন ঘন কিছু তপ্তশ্বাস ভেতর থেকে বাহির করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে আদ্র। কণ্ঠটা স্বাভাবিক করে রজনীকে ডেকে উঠল সে। রজনী, যে কথা বলতে এসেছি, বলি। অনুমতি চাইছেন কেন? না, এমনি। সংকুচিত বোধ করল আদ্র। সে কি কথা বলতে এসেছিল? কিছুই না, এসেছিল রজনীকে এক পলক দেখতে। রজনী যে সময়ে মুক্তির ব্যাপারটা নিয়ে কথা বলে যাচ্ছিল, তখন আদ্র মাথা একটু গরম থাকায় সে চুপ করেছিল। তারপর রজনী যাওয়ার পর ইম্পর্ট্যান্ট কয়েক জায়গায় কল দিয়ে কিছু কথাবার্তা বলার পর নিজেকে শান্ত মনে হলো নিজের কাছেই। ঠিক তখনই রজনীকে এক পলক দেখার ভীষণ তাগিদ অনুভব করল সে। ততক্ষণে রাত গড়িয়েছে অনেকটা। আসবে কি আসবে না দ্বন্দ্বে বারবার মন জিতে যাচ্ছিল। তবুও অদ্ভুত এক জোরতার কারণে পা জোড়া চাইলেও আগাচ্ছিল না। লোহার সমান ভারী পা জোড়া টেনে টেনে রজনীর ঘর অবধি এসেও একটা ঘন্টা দাঁড়িয়েছিল বাইরে। যদি রজনী অন্য কিছু মনে করে? এত রাতে তার ঘরে যাওয়াটা কি ঠিক? কি করবে বুঝতে না পেরে যথেষ্ট উসখুস করেছে আদ্র। ভাবতে ভাবতে একসময় তার মাথায় এসে ধরা দিল, বাহানা করেও তো যাওয়া যায়। বলবে মুক্তির ব্যাপারে কথা আছে। আইডিয়াটা মনে ধরে আদ্র কিন্তু রজনী যদি ঘুমিয়ে থাকে? তবে এক পলক দেখেই চলে আসবে। কেউ জানবে না। সাক্ষী থাকবে দরজার চারিপাশ ঘিরে নির্বাক দাঁড়িয়ে থাকা দেয়ালগুলো, যারা আদ্র পাগলামি দেখে ঠোঁট টিপে হেসেছে এতক্ষণ।
দরজায় দুবার টোকা দিলেও কোনো প্রকার সাড়াশব্দ না পেয়ে দরজার নব ঘুরিয়ে ভেতরে প্রবেশ করে আদ্র। খালি বিছানা দেখে প্রথমে বাথরুম চেক করলেও পরবর্তীতে বুঝতে পারে বারান্দায় আছে হয়তো। নিঃশব্দে পা টিপে টিপে বারান্দার দরজায় এসে হেলান দিয়ে দাঁড়িয়ে রজনীর পেছনে দিকটা মন প্রাণ ভরে দেখে নেয় আদ্র। এই তো রজনী, তার রজনীগন্ধা ফুল, আর টা দিন রজনী ঠিক মানবে। একবার আল্লাহর কালাম অনুযায়ী 3 কবুলের ব্যবস্থাটা সারা হলেই এই রজনী আর কোত্থাও যাবে না। কোত্থাও না। কি হলো, বলছেন না কেন কিছু? কি বলতে এসেছেন? তারা কণ্ঠে বলে উঠল রজনী। তার প্রচণ্ড ঘুম পেয়েছে। কোনোরকমে আদ্র সাহেবকে বিদায় করতে পারলেই এলোমেলো শরীরটা এলিয়ে দিবে বিছানায়। হারিয়ে যাবে ঘুম রাজ্যে, যতক্ষণ পর্যন্ত না সকালের নরম রোদ তাকে ছুঁয়ে যাবে। বলছিলাম কি, মুক্তির ব্যাপারে কথা বলতে এসেছি। ওর সঙ্গে আপনি কথা বলেছেন। ওর কথাবার্তার মাধ্যমে কি বুঝেছেন? অর্থীকে নিয়ে যাওয়ার জন্য ও সত্যি কোনো স্টেপ নিবে? দীর্ঘশ্বাস ফেলল রজনী। মুক্তির ব্যাপারটা মস্তিষ্কে আঘাত হানতেই ঘুমে নিভে আসা চোখ দুটো সজাগ হয়ে উঠল তড়িৎ বেগে। মনের ভেতর থেকে কে যেন গলা ফাটিয়ে বলছে, যা কিছু হয়ে যাক, অর্থী কোত্থাও যাবে না। কোত্থাও না। ও আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে থাকবে। দুনিয়া উল্টে গেলেও আমি অর্থীকে ছাড়ব না। এই কথাগুলো চিৎকার করে বলে যাচ্ছে যে, তবে সেই কি, মাতৃত্ব? উনার কথা শুনে যতটুকু মনে হলো, উনি সিরিয়াস। কিন্তু একটা ব্যাপার আমার মাথায় আসছে না। উনি কি কারণে এত বছর পর অর্থীকে নিয়ে যেতে চাইছে? অর্থীকে ফেলে তো উনিই চলে গিয়েছিল আরেকজনের কাছে। সেলফিস। আপনি কিছু বলেননি তো? কি মিষ্টিমুখ করিয়েছি নাকি? যা বলার বলেছি। কি বলেছেন, একটু শুনি। অত কিছু আপনাকে শুনতে হবে না। শুধু এইটুকু জেনে রাখুন, অর্থীর দিকে যদি আর একবার হাত বাড়াতে আসে, তবে রজনী নামক ঘূর্ণিঝড়কে ক্রস করে তবেই অর্থী পর্যন্ত পৌঁছতে হবে। আর আমি এমন ঘূর্ণিঝড় হব, যে সবকিছু ভাসিয়ে নিয়ে যেতেও 2 সেকেন্ড ভাবব না। অর্থী আমার মেয়ে। আমার মেয়েকে অন্য একজন মহিলা কেন নিয়ে যেতে আসবে? কেন? তাই, অর্থী আপনার মেয়ে? 1 সেকেন্ড থামল রজনী। তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শান্ত গলায় উত্তর দিল। আমার মেয়ে। রক্তের সম্পর্কের ঊর্ধ্বেও অনেক সম্পর্ক হয়। সে না হয় বুঝলাম। কিন্তু, অর্থী আর আপনি একটু অসম্পূর্ণ লাগছে। কিসের অসম্পূর্ণতা? একজন বাবার অসম্পূর্ণতা। আমি অর্থীর বাবা, কিন্তু আপনার স্বামী তো হতে পারলাম না। তবে কি মিলল বলেন? নাকের উপর লালচে আভার জন্ম বুঝি লজ্জা থেকেই হয়? উহু, রাগলেও হয়। তবে এখন রজনীর নাক লাল হয়েছে লজ্জার কারণে। লোকটা লজ্জাজনক কথা বলল কেন? এখন যদি আবার উল্টোপাল্টা ভাবতে গিয়ে অতিরিক্ত উত্তেজিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে সে, তবে এর দায়ভার কার? তার। রজনীর কান ঘেঁষে বাতাস ফিসফিসিয়ে বলে গেল। হ্যাঁ, আমার। রজনী চমকে তাকালো, লোকটা মুখে হাসি নিয়ে ঘন আধারের জমিন দেখছে। সে তো বলেনি এই কথা। তাহলে রজনী যে স্পষ্ট শুনল। তবে কে বলল? রজনীর ভেতরে বাস করা অন্য এক সত্তা? ইশ্বিরে, এই ব্যাটা কখন, কিভাবে রজনীর মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়ে গেল এটা হাজার ভেবেও বুঝে উঠতে পারল না সে। কেউ একজন জবাবের অপেক্ষা করছে। ভনিতা করে বলল আদ্র। রজনী ফোঁস করে চেপে রাখা কিছু রুদ্ধশ্বাস বের করে দিয়ে উঠে দাঁড়ালো। একটু এগিয়ে গ্রিলের ভেতর থেকে হাত বের করে বৃষ্টির পানি ধরার বৃথা চেষ্টা করল। সানসেটের কারণে পানিগুলো আসছে না এদিকে। আবার জলধারার বেগও কমে এসেছে। হতাশ মনে হাত সরিয়ে গ্রিল খামচে ধরল সে। পেছনে ফিরে তাকালো না। তাকালে লজ্জারা 14 গোষ্ঠী সমেত এসে হাজির হবে আবার। এত যন্ত্রণা সহ্য করা যায় না। কিছু বলার নেই। রজনীর উত্তর শুনে ঠোঁট টিপে হাসি আটকালো আদ্র। তার মন বলছে, একটু অধিকার চর্চা করতে। একটু পাগল পাগল হয়ে অপরাধ করলে ক্ষতি নেই খুব বেশি। এই রাতটা আজ এত আধারে ঢাকা বোধ হয় ওদের জন্যেই। যাতে কেউ কারো মুখ দেখে লজ্জায় গুটিয়ে না নেয় নিজেকে। বারান্দায় ড্রিম লাইট জ্বলছিল এতক্ষণ। হালকা নীলচে আলো। তবে নীলের চেয়ে অস্পষ্ট কালোই লাগছিল বেশি। ভুতুড়ে পরিবেশ লাগছিল চারিপাশটা। আর এখন মনে হচ্ছে, এই পরিবেশই মনের কথাগুলো বলার জন্য সবচেয়ে উত্তম। উঠে দাঁড়ালো আদ্র। প্রথমে ড্রিম লাইটের অস্পষ্ট আলোগুলো তাড়ানোর জন্য লাইট বন্ধ করতেই আকাশ তার ঝাঁপি থেকে কিছু অন্ধকার বারান্দার আনাচে কানাচে ছড়িয়ে দিল। কেঁপে উঠে পেছনে ফিরতেই আদ্র, বুকে নিজের মাথার সংঘর্ষে আটকে উঠল রজনী। এক কদম পিছিয়ে নিজেকে গ্রিলের সঙ্গে মিশিয়ে নিল। পারছে না গ্রিল ভেঙে নিচে পড়ে যেতে। বুকটা টিপটিপ করছে। এখন যদি উল্টোপাল্টা কিছু ঘটে যায়? লোকটা ড্রিঙ্ক করেনি তো? কাপা কণ্ঠটা আরেকটু কাঁপিয়ে রজনী বলে উঠল। আপনি ড্রিঙ্ক করেছেন নাকি?
করলেও তার নেশা আপনার চেয়ে অনেক কম রজনী। ঘোরলাগা কণ্ঠটা রজনীর কর্ণকুহরে ঢুকতেই বরফের মতো জমে গেল সে। এই লোক এক্ষুনি উল্টোপাল্টা অঘটন ঘটিয়ে ছাড়বে একটা। রজনী শিউর। চলুন, ভেতরে গিয়ে বসি। আসুন। রজনী সামনে পা বাড়াতেই তার এক হাত চেপে ধরল আদ্র। রজনী বর্ষর চিৎকার করতে গিয়েও থেমে গেল। ভয়ে সারা শরীর থরথর করে কাঁপছে এবার। কি থেকে কি হয়ে যায় কে জানে। আপনি এমন করছেন কেন? কেমন করছি? পাগলের মতন। আমি তো পাগলই। আপনি প্লিজ ঘরে যান। যাব রজনী। এক্ষুনি যান, প্লিজ। আমি চেঁচিয়ে উঠব কিন্তু। আমার সঙ্গে এসব চলবে না। কেঁদে ফেলল রজনী। ভয় পেয়ে গেছে সে। অস্বাভাবিকভাবে হাত পায়ে কাঁপন উঠেছে। শ্বাসপ্রশ্বাস ঘন, গাঢ়। বুকটা হাঁপড়ের মতো উঠছে, নামছে। রজনীকে শান্ত করতেই তাকে হ্যাচকা টানে নিজের বুকের ভেতর লুকিয়ে নিল আদ্র। হাতে ঝাপটে ধরল শক্ত করে। জানার মধ্য দিয়ে একচিলতে বাতাস যাওয়ার ক্ষমতাও নেই বুঝি। খোপা খুলে চুলগুলো আছড়ে পড়ছে পিঠ জুড়ে। একটা হাত পিঠে রেখে আরেকটা হাত চুলের ফাঁকে গলিয়ে দিল আদ্র। মন মাতানো ঘ্রাণে নিজেকে নেশাখোরের মতো লাগছে তার কাছে। এত ঘ্রাণ কিসের? কি মাখে মেয়েটা? এর সেন্ট। আপনি একটা কি যেন রজনী। আপনাকে দেখলে আমি ঠিক থাকতে পারি না। পাগল হয়ে যাই বিশ্বাস করুন। মাত্র কয়টা দিন আগেও আপনাকে আমি আর 10টা সাধারণ মেয়ে ভাবতাম। আর এখন মনে হয়, আপনি অসাধারণ। আপনার তুলনা আপনিই। আপনার চোখ, আপনার নাক, আপনার ঠোঁট। সবকিছুর একটা নিজস্ব ভাষা আছে। আর সেই ভাষা আমি পড়েছি। ওরা বলে, ওরা আমাকে চায়। খুব করে চায়। শুধু আপনিই স্বীকার করেন না। কেন করেন না? বুকে মাথা রেখে কান পেতে শুনুন, কতটা চাই আমি আপনাকে। আপনি ছাড়া আমি, এই অন্ধকার রাতের খাপছাড়া অন্ধকারগুলোর মতন। আপনি আমার জীবনের আলো রজনীগন্ধা। শুনছেন আপনি? আমি ভালোবাসি আপনাকে। ভালোবাসি খুব। রজনীগন্ধা। কি হলো? রজনীর শরীর প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে হুট করেই। নেই কোনো সারা শব্দ। ঘোর কেটে গেছে আদ্র। দ্রুত নিজের বুক থেকে রজনীকে সরিয়ে নিল সে। এক হাত বাড়িয়ে সাদা লাইট জেলে দিতেই বুঝতে পারল, আবার অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছে রজনী। হেসে উঠল আদ্র। এই মেয়েটার অজ্ঞান হবার বাতিক আছে বুঝি। মুখটা হাতের আজলায় ভরে কপালে চুমু এঁকে দিল আদ্র। খুব আলতো করে, পাছে অবচেতন রজনী টের পেয়ে যায়। তারপর পাজাকোলে করে নিল আদ্র। এই রকম ঠান্ডা পরিবেশে আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত জ্বর বাঁধাবে। সকালটা শুরু হলো ঝলমলে রোদের লুটোপুটি খেলার মাধ্যমে। যেদিকে তাকানো যায়, চোখ ধাঁধানো রোদ। ঘরের মেঝে চিকচিক করছে। রোদ দেখে রজনী সময়টা আন্দাজ করল 9টার এদিক ওদিক। আড়মোড়া ভেঙে উঠে বসল বিছানায়। গতকালকের কথা মনে পড়তেই ঠোঁট ভেঙে হাসিরা উকি দিয়ে উঠল। আদ্র নামক সাইক্লোনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যেই অজ্ঞান হবার ভান ধরেছিল সে। নইলে কালকে কি ঘটত কে জানে। তবুও রক্ষা পুরোপুরি হয়নি। নিজের কপালে আদ্র সাহেবের ঠোঁটের স্পর্শ লেপ্টে রয়েছে এখনো। হাতের উল্টো পাশেও ওষ্ঠদ্বয়ের ছোঁয়া। যখন পাজাকোলে করে নিল আদ্র, তখন শ্বাস সত্যিকার অর্থেই আটকে আসছিল বারংবার। চোখ জোড়া না চাইতেও বারবার খুলে যেতে চাচ্ছিল। অনেক জোরের মাধ্যমে চোখের পাতা এঁটে ধরেছিল সে। যখন তাকে বিছানায় শুইয়ে আদ্র সাহেব বেরিয়ে গেল, তখন গিয়ে বুক ফুঁড়ে বেরিয়ে আসলো স্বস্তির নিঃশ্বাস। সেই সঙ্গে অধর জোড়ায় মেতে উঠল এক ঝাঁক হুটোপুটি করা হাসি। চুলগুলো আঙুলের মাধ্যমে পেঁচিয়ে পেঁচিয়ে এলোমেলো হাতখোপা বেঁধে নেমে পড়ল বিছানা ঝেড়ে তোয়ালে হাতে ঢুকে গেল বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য। নীল ব্ল্যাঙ্কেটের ভেতর গুটিসুটি মেরে ঘুমে তলানোর অর্থী। রজনী দরজা ঠেলে তাকে এই অবস্থায় দেখে নিঃশব্দে হাসল। মেয়েটার প্রচুর ঘুম, চাইলে সারাদিনও ঘুমোতে পারবে। এত ঘুমায় বলেই বোধহয় তার চোখে মুখে দারুণ ফোলা ফোলা একটি ভাব আছে, যেটি তাকে আরো কিউট করে তোলে। রজনী পা টিপে টিপে বিছানার কাছে গেল। অর্থীর মাথার সামনে বসে ঝুঁকে তাকালো সে। ঘাড় সমান চুলগুলোয় বিলি কাটতে কাটতে আদুরে গলায় ডেকে উঠল। অর্থী, মামনি আমার, উঠো মা, সকাল হয়ে গেছে। সূর্য মামা অনেক আগে উঠে জেগে বসে আছে। কাল রাতেও ঠিকঠাক খাওনি, এখনো না খেয়ে ঘুমালে চলবে? শরীর খারাপ করবে না? উঠো মা। অর্থীর ফোলা গাল দুটোতে হাতের ছোঁয়া লাগাতেই নড়েছে উঠল অর্থী। পিটপিট করে চোখ জোড়া মেলে রজনীকে দেখতে পেয়ে ঠোঁটের কোণ প্রসারিত করল। তারপর আবার ঘুমের দেশে পাড়ি জমাতে চাইল। রজনী আলতো হাতে অর্থীর গাল জোড়া টিপে দিয়ে বলল, একদম না, মাইর দিব কিন্তু। উঠো, খালি ঘুম আর ঘুম। এত ঘুমালে শরীর খারাপ করবে তো। নোনা মা, 5 মিনিটস প্লিজ। আহ্লাদী কণ্ঠটা নাড়িয়ে আবদার করল অর্থী।
রজনীর কি যে ভালো লাগলো বুকের মাঝটায়। এই পরীর মতো মেয়েটা তার। শুধুই তার। অর্থিকে বুকের মধ্যে তুলে নিল রজনী। শরীরের উষ্ণ ওম পেয়ে অর্থীয় কবুতরের বাচ্চার মতো গুটিসুটি মেরে ঢুকে গেল আরও। দু হাতে রজনীকে ঝাপটে ধরে ঘুম পূরণ করল। তারপর একসময় নিজেই উঠে বসল। গুড মর্নিং নোনা মা। শুভ সকাল মা। উঠো এবার। ফ্রেশ হয়ে আসো যাও। বিছানাটা গুছিয়ে দেই। এসব কাজ করার জন্য অন্যরা আছে তো। তুমি বুঝবে না। সন্তানের সব কাজ নিজ হাতে করার মাঝে আলাদাই ভালোবাসা বিদ্যমান অর্থী। অর্থী কথা বাড়ালো না। ছোট্ট ছোট্ট পা ফেলে বাথরুমে গিয়ে ঢুকল। রজনী দ্রুততার সঙ্গে বিছানা গুছিয়ে অর্থীকে রেডি করিয়ে নিচে নেমে এলো। মা মেয়েকে নিচে নামতে দেখে পিঠ সোজা করে বসল আদ্র। রজনীর উপর মেকি অভিমান জমেছে। তার জন্য শত শত মেয়ে মরে, আর এই মেয়ে কি না নায়কের মন নিয়ে খেলছে। আদ্র যে মারা যাচ্ছে, তা দেখেও একটু দয়া মায়া হয় না? আসলেই হয় না। পাষাণ রজনী। আদ্র বিড়বিড় করে বলল, মেয়ে মানুষ এত কাঠখোট্টা হয়? কি বলছেন আপনি? রজনীর তীক্ষ্ণ চাহনি অতিক্রম করে ব্রেডে মাখন মাখানো শুরু করল আদ্র। জবাব দিল না দেখে রজনীর কপাল কুঁচকে গেল। একটা ব্রেডে মাখন মাখিয়ে অর্থীর হাতে তুলে দিয়ে রজনী আবার প্রশ্ন করল, কি বলছিলেন? বললেন না। জবাব দিল না আদ্র। যেন শোনেইনি রজনীর কথা। সম্পূর্ণ উপেক্ষা করার চেষ্টা। কোঁচকানো কপাল আরও কুঁকড়ে গেল। সেই সঙ্গে কুঁচকে এলো ঘন ভ্রু যুগল। অর্থী তার পাপার দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে রজনীর মুখের দিকে তাকালো। রজনীর চোখ মুখে আধার নেমেছে। একে তো আদ্র সাহেবকে ভুল করা থেকে বাঁচিয়ে দিল সে, আবার তাকেই রাগ দেখানো হচ্ছে। পাঠার ঘরের পাঠা। বলি দেব তোকে। মনে মনে বলে উঠল রজনী। খাওয়া দাওয়ার পর্বটা এক প্রকার নিশ্চুপতার মাঝেই শেষ হলো। ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেল আদ্র। অর্থীরও খাওয়া শেষ, তবু সে বসে আছে টেবিলে। রজনী তখনও খাচ্ছে। নোনা মা, পাপা অভিমান করেছে। রজনী চোখ তুলে তাকালো। তুমি কিভাবে বুঝলে? ওই যে, তোমার প্রশ্নের কোনো জবাব দিচ্ছিল না যে। পাপা যখন রাগ করে, তখন সে একটা কথার জায়গায় তিনটে কথা শোনায় আর অনেক উচ্চ মেজাজে থাকে। আর যদি অভিমান করে, তখন কথাই বলে না। নিজেকে গুটিয়ে নেয়। চেপে রাখা তপ্ত নিঃশ্বাসটা ফোঁস করে বেরিয়ে এলো বুক চিরে। মহাশয় তবে অভিমান করেছে? এখন এর অভিমান কি করে ভাঙাবে রজনী? অর্থী, তোমার পাপার অভিমান কিভাবে ভাঙানো যায়, বলো তো? অর্থী মুচকি হেসে বলল, সেটা তুমিই খোঁজো নোনা মা। আমি জানি না। চোখ ছোট ছোট করে তাকালো রজনী। অর্থীর ঠোঁট জুড়ে পৈশাচিক হাসি। কি দুষ্টু, হুহো। ভাবনায় পড়ে গেল রজনী। আদ্র বাবুর অভিমান ভাঙাতেই হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই, কিন্তু আদ্র বাবুর অবহেলা রজনীর হৃৎপিণ্ডটা তলোয়ারের তীক্ষ্ণ ফলার মতো এফোরোফোর করে দেয় যে। ভাবুক রজনীর উদ্বেগ দেখেই মায়া হলো অর্থীর। সে চেয়ার ছেড়ে নেমে দাঁড়িয়ে বলল, পাপা মিষ্টি খেতে খুব ভালোবাসে নোনা মা। সজোরে সিলভারের পাতিলটা ঝনঝন আওয়াজ তুলে মেঝেতে গড়াগড়ি খেয়ে থেমে গেল। ভস্মীভূত চাহনি নিয়ে রান্নাঘরে ঢুকল অভি। এক কোণায় দাঁড়িয়ে রাগে ফোঁসফোঁস করতে থাকা দোলার চেহারাটা দেখে নিয়ে বলল, সমস্যা কি? সব কিছু ভেঙে ফেলতেছ কেন? এগুলা কি তোমার টাকার জিনিস? না, আমার বাপের টাকার জিনিস। আমি ভাঙতেছি। মন চাইলে আরো ভাঙব। তোমার সমস্যা কি? তুমি জিজ্ঞেস করার কে? মেজাজ চড়লেও নিজেকে সংযত রাখল অভি। দোলার থেকে সম্মান পাওয়া স্বপ্ন দেখার মতো। আলাদা হওয়ার পর থেকে দোলা যেন আরো তেজি হয়ে উঠেছে। যখন যা বলবে, তাই করবে। না করতে দিলেই ভাঙচুর, চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি করে একাকার করে দেয়। তাদের ফ্ল্যাটের মুখ বরাবর আরেকটি ফ্ল্যাট আছে। সেটি বাড়িওয়ালার। এই দিনে 2বার নিষেধাজ্ঞা দেওয়া হয়ে গেছে ওনার। এভাবে চিল্লাপাল্লা করলে ভদ্র সমাজে থাকা যাবে না। দ্রুত বাড়ি ছাড়তে হবে। আজকের চিল্লাচিল্লির উৎস হল রজনী। রজনীকে টিভিতে দেখার পর নিজে থেকে অনেক কিছুই খোঁজ খবর নিয়েছে অভি। জানতে পেরেছে, সে বিখ্যাত সুপারস্টার আদ্র মেশতাকের বাসায় থাকছে এবং আদ্র মেশতাক তাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। ব্যাপারটায় প্রচণ্ড অবাক হয়েছে অভি। রীতিমতো শক খেয়েছে সে। আদ্র মেশতাকের মতো এত বড় ফিল্মস্টার ওর মতন সাধারণ একটা মেয়েকে কি দেখে বিয়ের প্রস্তাব দিয়েছেন কে জানে। ব্যাপারটা অভির মাথার মধ্যে তুমুল হইচই ফেলে দিয়েছে। দুপুরে খেতে বসে দোলার রান্না করা অখাদ্য শিমের তরকারি নাকমুখ কুঁচকে খেতে খেতে অভি শুধু বলেছিল, তোমার কি কোনোদিকেই ঠিকঠাক যোগ্যতাটা নাই? রজনী কত ভালো রাঁধত, জানো? ও অত বেশি সুন্দর না হলেও ওর যোগ্যতার কারণেই আদ্র মেশতাকের মতন একজন বিয়ের প্রস্তাব দিছে। রজনী তো টপে উইঠা গেল। বড়লোক হয়ে যাইব। ব্যাস, তারপর থেকেই শুরু চিৎকার চেঁচামেচি। অভির সামনে থেকে ভাতের প্লেটটাও টেনে নিয়েছে দোলা।
রান্নাঘরে গিয়ে প্লেটটা ঝুড়ির মধ্যে ফেলে দিয়ে তরকারিসহ তরকারির পাতিলটা আছাড় মেরেছে সে। দোলা গোজগোজ করে চলেছে। তাকে কিছুই বলা যায় না। সব কথায় তার বাবার দেওয়া জিনিসপত্র আর টাকার ব্যাপারটা তুলবেই তুলবে। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস লুকিয়ে অভি দরজা খুলে বাইরে বেরোল। অজান্তেই চোখ দুটো ঘোলা হয়ে উঠছে। রজনীর কথা খুব বেশিই মনে পড়ছে। রজনীকে ফিরে পাওয়ার আর কোনো উপায় আছে কি?